আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরাকের কুদ শহরে হাইপার মার্কেটে আগুনে নিহত কমপক্ষে ৬০ ও আহত অনেকে, দেশটিতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। গোপালগঞ্জে কারফিউর মধ্যে রাতভর যৌথ বাহিনীর চিরুনি অভিযানে ২০ জন আটক, ৪ জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়নি। এবং অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার প্রাণ প্রকৃতি, কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পূর্ব ইরাকের কুদ শহরের একটি হাইপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬০ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভয়াবহ এই ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরাক সরকার। এখনও ভবনের নিচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরাকের কুদ শহরে বুধবার রাতে একটি ৫তলা মার্কেটে ও রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থলেই ৬০ জনের মৃত্যু হয়। দেশটির ওয়াসজিদ প্রদেশের গভর্নর মোহাম্মদ আল মায়াহি জানান, রেস্তোরাঁয় পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খাচ্ছিলেন অনেকেই, আবার কেউ বা কেনাকাটায় ব্যস্ত ছিলেন। আগুন লাগার পরপরই উদ্ধার কাজে দুর্ঘটনাস্থলে আসেন আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা। ৫ ঘন্টার দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবনের নিচে এখনও অনেক মানুষ চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করছে প্রশাসন। এ ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। তদন্তের রিপোর্ট আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রদেশটির গভর্নর। তিনি জানান, ইতোমধ্যে হাইপার মার্কেট ভবনের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। গোপালগঞ্জে রাতভর অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে। শহরের এখন থমথমে অবস্থা বিরাজ করছে। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ চলবে। গতকাল এনসিপির কর্মসূচিকে ঘিরে ৪ জন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। গোপালগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ৪ জন নিহত এবং অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনার পর কারফিউ জারি করা হয়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউর কারণে রাস্তায় মানুষের চলাচল খুবই কম। চলছে না স্থানীয় রুটের বাস। ঘটনা ঘটেছে, তার জন্য গোপালগঞ্জের মানুষ, ব্যবসায়ীদের ভিতরে ভয় ভীতি গ্রাস করছে, যার কারণে আজ গোপালগঞ্জ সব দোকান বন্ধ রাখছে। অশৃঙ্খলা এগুলো টাউনে চলে না। এগুলো কেন করলো? সরকারের কাছে ভয় আতঙ্কে তো আমরা বাইরে দিতে পারি না সকালবেলা। তারপরও মনে ভয় রাখি যে আমাকে শরীর কাঁপতেছে, কোন সময় গুলি হয় না, কোন সময় আর্মি আসে না, পুলিশে গুলি করে, কি করে না করে, এত দূর বহুত ভয় মনে হবে। আতঙ্ক উৎকণ্ঠায় রাত পেরিয়ে সকাল থেকে গোপালগঞ্জ শহরে থমথমে পরিবেশ। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক ও বাজারে লোকজনের উপস্থিতি বেড়েছে। সড়কের ওপর থেকে ইট, বাঁশ, কাঠের টুকরো সরানোর কাজ করছে পৌরসভা পরিচ্ছন্নতা কর্মীরা। ১ জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মধ্যে দেশের বেশ কয়েকটি জেলায় এই কর্মসূচি পালন করেছে দলটি। আল মুকসিদ, চ্যানেল আই। ২১শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি
24 জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 6 বিচারপতির বেঞ্চ ওই আদেশ দেন। এর আগে শুনানির শুরুতে এই মামলার পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ার বিস্ময় প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে ওই আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। এতে তারা আদালতকে বলেন জবানবন্দির ভিত্তিতে আসামিদের সাজা দেওয়া হয়। এ বিষয়ে আরও ব্যাখ্যা দিতে রাষ্ট্রপক্ষকে বলেন আদালত 2 দশক আগে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় করা আলাদা মামলায় বিচারিক আদালতের দেওয়া সাজার রায় বাতিল করে গত বছরের 1 ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায়ের ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গ্রেনেড হামলা মামলার আসামিরা খালাস পান। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন মিটফোর্ড হত্যাকাণ্ডের দায় সরকারকে না দিয়ে বিএনপি ও তারেক রহমানকে দায়ী করা হচ্ছে, যা আসন্ন জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার একটি কৌশল বলেও মন্তব্য করেন তিনি। জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে কৃষক দলের সমাবেশে রিজভী আরও বলেন একটি ইসলামী দল এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমানকে নিয়ে কুৎসা রটিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমতের পথে না এগিয়ে দলটি বিভাজনের দিকে এগুচ্ছে। নির্বাচন পেছাতে গভীর চক্রান্তের মাধ্যমে যে অপচেষ্টা চলছে জনগণ তা মেনে নেবে না বলেও জানান রিজভী। এটা চক্রান্ত, এটা ষড়যন্ত্র, এটা নির্বাচন পেছানো, অথবা আপনারা কোনো কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন। বন্ধুরা আমার, এই কারণেই আজকে আন্দোলনের শক্তি। এই কারণে সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারাই অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছেন। গ্রাম থেকে টাকা সংগ্রহ করে হেড অফিসে পাঠিয়ে শহরের দুর্বৃত্তদের লুটপাটের সুযোগ করে দেওয়া ব্যাংকারদের কাজ না। যে জেলার আমানত সেখানেই ঋণ দিতে হবে। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের বিভাগীয় সম্মেলনে ব্যাংকটির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এই নির্দেশনা দিয়েছেন। রিজভী নেওয়াজের রিপোর্ট। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবচেয়ে শোচনীয় অবস্থায় জনতা ব্যাংক। ব্যাংকটির বিতরণ করা ঋণের 72%ই খেলাপি। পুঞ্জীভূত লুটপাটে ধুঁকতে থাকা ব্যাংকটিকে বাঁচাতে নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে এরই মধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। এরই অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ে সম্মেলনের আয়োজন। কালের বিবর্তনে সবকিছুর উত্থান হয়, আর আমরা এই ব্যাংকটির জীবনে দেখেছি এক চরম দুর্গতি এবং পতনের চিত্র। এই জন্য মঙ্গল গ্রহ থেকে বিশেষ কোনো জীব এসে এই অবস্থা তৈরি করে নাই। এই অবস্থা তৈরি হয়েছে এই জনতা পরিবারে আমরা যারা সার্ভিস দিচ্ছি তাদের অদূরদর্শিতা এবং কমপ্লায়েন্স ইস্যুতে আপোষ করার জন্য। ঋণ করে ঘি খাওয়ার প্রবাদ মনে করিয়ে দিয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন ঋণ ফেরত আনার বিষয়ে মনোযোগী হতে হবে। অর্থ সত্য অনেক সময় মিথ্যার চেয়ে বিপজ্জনক। তো সেইটা হলো যে ঋণ যদি নেওয়া হয় তাহলে সেই ঋণ শোধ করতে হবে। এই কথাটা আপনি জোড়া দিবেন যে 4 ভাগ বলেছেন, এটা ভালো, আর আমরা বলছি যে ঋণ করলে ঋণ শোধ দিতে হবে। সিলেটে জনতা ব্যাংকের 60টি শাখা। জুন পর্যন্ত আমানত সংগ্রহ হয়েছে 3.5 কোটি টাকা, কিন্তু ঋণ বিতরণ হয়েছে মাত্র 577 কোটি টাকা। রিজভী নওয়াজ, চ্যানেল আই, সিলেট। চাকা ফেটে যাওয়ায় বিমানের ঢাকা দুবাই ফ্লাইট 24 ঘন্টা বিলম্ব হয়েছে। ঢাকা থেকে বিমানের দুবাই ফ্লাইট BZ147 বুধবার রাতে দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করার সময় বোয়িং 787 ড্রিম লাইনার এয়ারক্রাফটের সামনের 2 চাকা ফেটে যায়। তবে পাইলটের দক্ষতায় যাত্রীরা অক্ষত রয়েছেন। ওই ফ্লাইটটি দুবাই থেকে যাত্রী নিয়ে আর আকাশে উঠতে পারেনি। চাকা ফেটে যাওয়ায় ফ্লাইটটি দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করে রাখা হয়েছে। ঢাকা থেকে আজ সন্ধ্যার দুবাই ফ্লাইটে 2টি চাকা পাঠানো হচ্ছে। চাকা পৌঁছানোর পর এয়ারক্রাফটটির আবার ফ্লাই করার কথা। সেক্ষেত্রে 24 ঘন্টারও বেশি সময় ফ্লাইট বিলম্ব হতে পারে। যাত্রীদের দুবাইয়ে হোটেলে রাখা হয়েছে।
শিল্প ও প্রযুক্তির অগ্রযাত্রায় নিশ্চিত হচ্ছে উন্নয়নের অগ্রযাত্রা, তবে অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার হচ্ছে দেশের প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে চামড়া খাত সহ বিভিন্ন শিল্পে পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পরিবেশ সুরক্ষায় সরকারের ভূমিকা ও আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে আফরোজা হাসির ডেস্ক রিপোর্ট। শিল্প ও প্রযুক্তির উন্নয়নে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে বিশ্ব, আর বৈশ্বিক উন্নয়নের মহাসড়কে দীপ্ত সহযাত্রী বাংলাদেশও। তবে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী নানা কর্মকাণ্ডে সম্ভাবনাময় চামড়া খাত সহ বিভিন্ন শিল্পের বর্জ্যে সংকটে পুরো জীববৈচিত্র্য। চামড়া প্রক্রিয়াজাতকরণে সনাতন পদ্ধতি, অস্বাস্থ্যকর পরিবেশ আর যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে ছড়াচ্ছে নানা রোগ জীবাণু। পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানির অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা। এতে বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। সংকট নিরসনে পরিবেশ সংরক্ষণ আইন 2021 ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা 2023 জারিসহ চামড়া শিল্প খাতের বর্জ্য ব্যবস্থাপনায় নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে আইন প্রণয়ন করলেই হবে না, বাস্তবায়নও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত সহ সমন্বিত উদ্যোগে একদিকে বহির্বিশ্বে বৃদ্ধি পাবে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা, অন্যদিকে ভালো থাকবে পরিবেশ, উন্নত হবে দেশের অর্থনৈতিক অবস্থানও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পরিবেশ সুরক্ষায় সরকারের ভূমিকা ও আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে পর্ব দেখবেন আজ রাতে 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নগরের ছাদ কৃষি হয়ে উঠেছে অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য সময় কাটানোর মাধ্যম, আবার পরিবারকেও দিচ্ছে নিরাপদ খাদ্যের নিশ্চয়তা। তবে ছাদ কৃষিকে টেকসই করতে প্রয়োজন উপযুক্ত উপকরণ এবং সরকারি নীতিগত সহায়তা, এমন দাবি জানাচ্ছেন উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকার বাড়িধারা ডিওএইচএস এর আবাসন এলাকা, এখানে 6 তলা ভবনের উপরে ছাদ জুড়ে একখণ্ড সবুজের আয়োজন। এর উদ্যোক্তা কর্নেল অবসরপ্রাপ্ত মোশাররফ হোসেন। কর্মজীবনের অবসরের পর বার্ধক্যের সময়টাকে ফলপ্রসূ করে তুলতে এই ছাদ কৃষি করেছেন। এটা কোভিড-19 সময় 2019-এর শেষে 20-এ, তখন দেখলাম যে সময়টা কিভাবে কাটানো যায়। তো সেই চিন্তাটা হঠাৎ করে ছাদ বাগানের কথা মনে পড়লো। তার আগে তো দেখেছি বিভিন্ন জায়গায়, তখনই ওই থেকেই আমি শুরু করলাম আর কি। এখান থেকে মিটছে দরকারি নিরাপদ পুষ্টির অনেকখানি। কালকে যেমন এই এখান থেকে 5-6টা ঢেঁড়স নেওয়া হয়েছে, এই পুঁইশাক, ঢেঁড়স, এই ধরনের জিনিসগুলো। প্রচুর পুদিনা পাতা আছে, হ্যাঁ প্রচুর। লেবু গাছ করে আনা হয়েছে। শুধু বয়স্ক নাগরিকদের জন্য নয়, নগরের সব শ্রেণী পেশার মানুষের জন্য ছাদ কৃষি হতে পারে স্বস্তির স্থান। তবে ছাদ কৃষিকে এগিয়ে নিতে দরকার সরকারি নীতি সহায়তা বৃদ্ধি করা। নার্সারিতে ওরা যেটা বলে, কিছু কিছু ক্ষেত্রে ওরা মনে হয় চিট করে বা ইয়ে করে, কারণ আমরা তো অনেকটা বুঝতে পারি না প্রথম। তবে আমাদের ওই কৃষি সম্প্রসারণ বিভাগ বা ইত্যাদি থেকে যদি কেউ এসে সরাসরি মাটিটা চেঞ্জ করা দরকার, বা অনেক দেরিতে করেছেন, আরও 1 বছর পর পর বা 1.5 বছর পরামর্শ যদি থাকতো আমাদের, এবং সেইভাবে যদি কেউ করে সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের জন্য সুবিধা হতো আর কি। শহর অঞ্চলগুলোতে ছাদ কৃষির ব্যাপক সম্প্রসারণ হলেও এখনও সবচেয়ে বড় অন্তরায়গুলো হচ্ছে সঠিক তথ্য প্রাপ্তি, ভালো মানের বীজ এবং উন্নত মানের চারা, যেটা অনেক সময় নার্সারিগুলো থেকে পাওয়া যায় না। এমনই মন্তব্য করলেন এই ছাদ কৃষক অবসরপ্রাপ্ত কর্নেল মোশাররফ। ঢাকার ডিওএইচএস বাড়িধারা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটিও মানুষের ডাক অনুষ্ঠান। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আসছে 19শে জুলাই জাতীয় সম্মেলনের প্রস্তুতিকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসছে জাতীয় নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি, প্রয়োজনীয় সংস্কার, প্রবাসী ভোট,
জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সহ মোট 7টি বিষয়ে জাতীয় সম্মেলনে প্রাধান্য পাবে বলে জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। এছাড়া সম্মেলনের আসন ব্যবস্থা সহ প্রয়োজনীয় সব উদ্যোগ যথাযথভাবে তুলে ধরেন। সরোয়ার্দী উদ্যানের 3টি প্রবেশ পথে আমাদের 3টি তোরণ থাকবে। মঞ্চে জাতীয় এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ আসন গ্রহণ করবেন, সে আসন নির্দিষ্ট থাকবে। মঞ্চের সামনে আমাদের দুদিকে আরও চেয়ার থাকবে, 300, 600 চেয়ার সামনে থাকবে। সেখানে শহীদ পরিবারের অনেক সদস্য, আহত যারা জুলাই যোদ্ধা, সাংবাদিক, সুধী, বিশিষ্ট জন এবং আমাদের জেলা আমিরগণ আমন্ত্রিত যারা আসবেন তাদেরকে আমরা সেখানে আসন ব্যবস্থা সংরক্ষিত রেখেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ এবং নিরপেক্ষ করার প্রয়োজনে যে লেভেল প্লেইং ফিল্ড, রাজনৈতিক ময়দানে নির্বাচনকে নিরপেক্ষ করার প্রয়োজনে যে মাঠের সমতা প্রয়োজন, সে সমতা নেই। এজন্য আমরা লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিতকরণের দাবি আমরা এই সমাবেশ থেকে তুলব। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট NDM। দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, বিষয়টি অবশ্যই ইতিবাচক নয়, তবে এনসিপির সার্বিক ব্যবস্থাপনা আরও জোরালো হওয়া দরকার ছিল। সব মিলিয়ে জাতীয় নির্বাচনের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের অর্থনীতি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এগিয়ে নিতে নির্বাচনের বিকল্প নেই। এনসিপির নেতৃবৃন্দর উপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ক্যাডারদের হামলায় ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। এনসিপি সমাবেশস্থলে প্রথম হামলার সময় পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা কোনো অ্যাকশনে যায় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর এমন নাজুক অবস্থান দেখে আওয়ামী সন্ত্রাসীরা উৎসাহ পেয়ে কয়েক গুণ শক্তি বৃদ্ধি করে রাস্তায় নেমে আসে। সামগ্রিকভাবে রাজনৈতিক ফায়দা হাসিলের একটি লক্ষ্য এক্ষেত্রে পরিলক্ষিত হলেও আমরা আওয়ামী ক্যাডার বাহিনীর নতুন রূপে ফিরে আসার ঘটনায় মর্মাহত। বগুড়া শহরতলির ইসলামপুর হরিগাড়ি পশ্চিমপাড়া এলাকায় 2 নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন লাইলি খাতুন ও তার ছেলের স্ত্রী হাবিবা বেগম। দুর্বৃত্তদের রামদার কোপে আহত হয়েছে নিহত লাইলি খাতুনের 12 বছর বয়সের মেয়ে। বগুড়া সদর থানার ওসি হাসান বাশির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে জনতা পার্টি বাংলাদেশ। সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলন বলেন, দেশের বর্তমান অস্থিরতা ও অস্থিতিশীলতা সাধারণ মানুষকে হতাশ করছে। তিনি বলেন, জনতা পার্টি দ্রুততম সময়ে নির্বাচন চায়। এই সময় তিনি অভিযোগ করে বলেন, সরকার বা ঐকমত্য কমিশন গুটি কয়েক রাজনৈতিক দলকে স্থান দিচ্ছে, জনতা পার্টি চিঠি দেওয়ার পরও ডাকা হচ্ছে না। মৌলভীবাজারের হাইল হাওরে ফিশারি প্রকল্প ও কাওয়াদিঘি হাওরে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের বিরোধিতা করে সংবাদ সম্মেলন করেছে হাওর রক্ষা আন্দোলন সংগঠন। উপস্থিত ছিলেন হাওর রক্ষা আন্দোলন মৌলভীবাজারের আহ্বায়ক আসম সালে সুহেল, সদস্য সচিব খসরু চৌধুরী, আইনজীবী হুমায়ুন রশিদ সোয়েব, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন সহ অনেকে। বক্তারা জানান, কৃষি জমি দখল, জালিয়াতি ও প্রাকৃতিক হাওর ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এতে হাইল হাওরের জীববৈচিত্র্য, কৃষি এবং জলাভূমি ভিত্তিক জীবন ব্যবস্থা হুমকির মুখে পড়বে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হবে, অন্যদিকে হাওর নির্ভর জনগোষ্ঠী জীবিকা হারাবে। ঢাকার এককালের প্রবাহমান নড়াই নদী আজ মৃতপ্রায়। দখল দূষণে জর্জরিত নদীটি দিন দিন সরু হয়ে গিয়েছে। একে বাঁচাতে একের পর এক পদক্ষেপ নেওয়া হলেও কার্যকর হয়নি কিছুই। পরিণত হয়েছে মশা প্রজনন কেন্দ্রে। নদীটি দ্রুত দখলমুক্ত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর নদীটি পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আব্দুল করিমের ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। প্রাচীনকাল থেকে 80 দশকের শুরু পর্যন্ত ঢাকার মধ্যাঞ্চলের অন্যতম প্রধান নৌপথ ছিল নড়াই নদী। পূর্ব দিকের বালু নদী থেকে পশ্চিম দিকের তুরাগ পর্যন্ত বিস্তৃত ছিল নড়াইয়ের ধারা, আর মাঝের অংশটি হাতির ঝিল নামেই পরিচিত। তবে একেবারে পূর্ব দিকের অংশটি এখনো প্রবহমান।
এবং স্থানীয়ভাবে নড়াই নদী নামেই পরিচিত। রাজধানীর আফতাবনগর ও বনশ্রী এলাকার মধ্যবর্তী এই নদীটি বর্তমানে দখল দূষণে জর্জরিত। পয়ঃবর্জ্য ছাড়াও সব ধরনের ময়লা ফেলা হচ্ছে নদীর পানিতে। এটা দূষণমুক্ত হবে এবং এই জায়গার মশার উপদ্রবটা এই খালটার কারণেই বেশি। এটা যদি পরিষ্কার থাকতো তাহলে আমাদের এই কষ্টটা আর হতো না। আমাদের দাবি এখানে একটা ব্রিজ হবে এবং এই খালটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। এলাকায় তো প্রচুর মশা জ্বালায় তো আপনার মানে থাকা দুষ্কর, যত্র ময়লা ফেলে, এর কোনো দেখার কেউই নেই। বাথরুমের পানি বলেন, তারপরে যত পানি আছে সব এখানে ফালাইতেছে। এগুলো যদি পয় নিষ্কাশন করে তারপরে যদি ফালাতো তাহলে পানিটা সুন্দর থাকতো এবং সবাই ভালো থাকতো। অবশ্যই সিটি কর্পোরেশন একটাই চাওয়া যেন মশামাছি এই বিষয় নিয়ে তার একটা উদ্যোগ নেয় আর কি। তবে নদীর বর্তমান অবস্থার জন্য সংশ্লিষ্টদের দায়ী করছে আফতাবনগর হাউজিং সোসাইটি। সো এই খালটা কানেক্টেড একদিকে হাতির ঝিলে, আবার ডাউন স্ট্রিমে হচ্ছে একেবারেই পুরো গ্রামের মধ্যে। সো দুইটার মাঝে আফতাবনগর হাউজিং পড়েছে, সুতরাং দায়টা ভাই হাউজিং এর এমনটা আমি আসলে স্বীকার করতে চাচ্ছি না। বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম রোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আমাদের যারা আছেন তাদেরকে অ্যাক্টিভ করাটা এবং এখানে সচেতন করাটা খুব গুরুত্বপূর্ণ। আর ওইখানে আরেকটা বড় সমস্যা কি, এটা 2 সিটি কর্পোরেশনের শেষ মাথার একটা বাফার জোনও আছে। অন্যায়গুলো আসলে রাতের আধারে যখন হয় তখন ধরাটা কঠিন হয়ে যায়। তা আমরা চেষ্টা করছি স্থানীয় লোকজনদেরকে নিয়ে আমরা এই জায়গাটাকে পরিচ্ছন্ন রাখতে এবং এটাকে রিকনসার্ভ করতে। সুষ্ঠু পরিকল্পনা ও স্থানীয়দের সম্পৃক্ততার মাধ্যমে ঐতিহ্যবাহী নড়াই নদীকে বাঁচানো সম্ভব বলে মনে করছেন পরিবেশবাদীরা। সৈয়দ মাদিহ হদিদ, চ্যানেল আই, ঢাকা। উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বদিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। শ্রদ্ধা জানাতে আসা সকলে তার অনুবাদ গ্রন্থ, শিল্প ও সাহিত্য জগতের সৃষ্টিশীলতার নানা দিক নিয়ে আলোচনা করেন। পরে তার মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নেওয়া হয়। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। চাকরি ছেড়ে কৃষি খাতে ঝুঁকি নিয়ে সফল ভোলার কৃষি উদ্যোক্তা ওসমান গনি কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট উৎপাদন করে বদলে ফেলেছেন নিজের ভাগ্য। পাশাপাশি কর্মসংস্থান হয়েছে অনেকের। এবার প্রকৃতি সংবাদ। আকস্মিক বন্যায় মাথা গোজার ঠাঁই আর বেঁচে থাকার অবলম্বন হারিয়ে দিশেহারা ফেনীর হাজারো মানুষ। বন্যার পানি নেমে যাওয়ায় ভেসে ওঠা ক্ষতচিহ্ন দেখে স্তব্ধ এই জনপদ। ক্ষয়ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়াতে বিদ্যমান ও সরকারি সহযোগিতার প্রত্যাশা বন্যায় ক্ষতিগ্রস্তদের। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরাকের কুদ শহরে হাইপার মার্কেটে আগুনে নিহত কমপক্ষে 60 ও আহত অনেকে। দেশটিতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। গোপালগঞ্জে কারফিউর মধ্যে রাতভর যৌথ বাহিনীর চিরুনি অভিযানে 20 জন আটক। 4 জন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়নি। এবং অপরিকল্পিত উন্নয়ন ও শিল্পায়নে অপূরণীয় ক্ষতির শিকার প্রাণ প্রকৃতি। কার্যকর আইন প্রণয়ন ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের তাগিদ। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।